If you have followed the politics of Bangladesh after the July Revolution 2024, maybe the name Mardia Mumtaz makes sense to you because she has become the face of Jamaat Islam in the talk shows, in the TVs. She might be the most prominent woman leader from Bangladesh Jamaat Islam. Moreover, she has been selected as an MP for one of the reserved seat in the parliament. Let's check out her interview in Deutsche Welle. The program titled as Deutsche Welle Alap, and the thumbnail of the interview titled as Nari ki Jamater Amir hote parbe, and the video title is Mukhomukhi Mardia Mumtaz. Nari ki Jamater Amir hote parbe. Can women be the chief of Jamaat? No, they can't, because we have already heard this from the Amir of Jamaat Islam, Mr. Shafiqur Rahman. So it seems like that we already know the answer. Why Mardia Mumtaz was asked the same question? I don't know. So let's check out the interview. জামায়াতের আমির বলছেন যে একজন নারী আমির হওয়া সম্ভব না, কিন্তু আপনি বলছেন যে এটা আসলে সম্ভব। সম্ভব বলিনি, আমি বলেছি সাংবিধানিক বাধা নাই। তাহলে তার অর্থ কি দাঁড়ালো? এটা তাহলে তো অসম্ভব না। হ্যাঁ, অসম্ভব না। এই যে দুটি সরকারের সময়, বিশেষ করে স্বৈরাচারের সময় অ্যাপয়েন্টেড যে রাষ্ট্রপতি, যিনি ইন্টারিমের সময় দায়িত্ব পালন করেছেন, তাকে আসলে কেন এতদিন রেখে দেওয়া হলো? যে সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলা হয়েছে, সেটা তাহলে এখন কি হচ্ছে? ৭১ মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত থাকার দায়ে জামায়াতে ইসলামী কি কখনো ক্ষমা চাইবে? পলিটিক্যাল উদ্দেশ্যে ৭১কে ব্যবহার করা হয়, এই প্রচেষ্টাটা বন্ধ হওয়া দরকার। Yes, agreed. প্রিয় দর্শক, ডয়চে ভেলের বন কার্যালয় থেকে স্বাগত জানাচ্ছি। আমি আরাফাতুল ইসলাম। আজ আমাদের সঙ্গে রয়েছেন সংরক্ষিত আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মার্দিয়া মমতাজ। আপনারা কে কোথা থেকে দেখছেন এই সাক্ষাৎকার জানাতে পারেন মন্তব্যে, পাশাপাশি করতে পারেন প্রশ্ন। মার্দিয়া মমতাজ, ডয়চে ভেলে থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শুরুতে আপনার কাছে জানতে চাইব যে রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন, এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? জি, এই বিষয়ে আসলে আমরা শুরু থেকেই বলে এসেছি। আপনি দেখেছেন প্রথম অধিবেশনের প্রথম দিনই বিরোধী দল ওয়াকআউট করেছিল যে এমন একজন ব্যক্তিত্ব যাকে নিয়ে বিতর্কের অবকাশ আছে, তাকে এরকম একটি গুরুত্বপূর্ণ জায়গায় রেখে আমরা একটি নতুন সরকারের যাত্রা শুরু করতে চাইনি। সরকারি দলের অসহযোগিতায় আসলে আমরা সেটাকে বাস্তবায়ন করতে পারিনি এবং ঐতিহাসিকভাবে আমরা এটা দেখে এসেছি। আমরা এটা তত্ত্বাবধায়ক সরকারের যে বিলটি 96-এ, সে সময়ও দেখেছি যে ২ বছর ধরে নানা কারণে গড়িমসি করে অবশেষে এই একই বিল আবার বিএনপি সরকার পাশ করেছিল। একইভাবে ২০০৬ আমরা বিচারপতিদের বয়স বাড়ানো নিয়ে বিতর্ক দেখেছি এবং সেখানে দেখেছি যে যৌক্তিক কারণ থাকা সত্ত্বেও অধিকাংশ মানুষের মতামতের সাথে একমত না হয়ে কোনো বিনা কারণে আসলে যে দেরিটা করা হলো সেটার খেসারত দিতে হয়েছে দেশের সবাইকে। একইভাবে আমি বলবো আবার ১০ বছর পরে এই যে যৌক্তিক দাবিটা ছিল রাষ্ট্রপতিকে অপসারণের, সেটাকে সময় মতো না করে বিএনপি সরকার সেই ধরনের আচরণই করছে এবং এই যে অপসারণের প্রক্রিয়াটাও আসলে এরকম হওয়া উচিত ছিল না। তার ব্যাপারে যদি পতিত স্বৈরাচারের সাথে যোগাযোগের প্রমাণই পাওয়া যায়, তাহলে এখানে ইমপিচমেন্ট দরকার ছিল। কিন্তু এখানে কয়েকটা বিষয়, একটা হচ্ছে যে এই যে যোগাযোগের কথা আপনি বলছেন, সেই যোগাযোগ তো আসলে কেউই নিশ্চিত করেনি, এমনকি সরকারের তরফ থেকেও প্রশ্ন করা হয়েছে, তারা বলেনি। আর আইটি কারণ যেটা মোহাম্মদ শাহাবুদ্দিন বলছেন, তিনি অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন। তো আপনি যে যৌক্তিক কারণে বলছেন যে পদত্যাগ, সেই যৌক্তিক কারণটা কি? এবং সেই কারণে তো আসলে তাকে অপসারণ করা হয়নি, তিনি তো আসলে পদত্যাগ করেছেন। এটার ব্যাপারে আসলে এগুলো সবগুলো কথা আছে, কিন্তু আমরা এগুলোর সুস্পষ্ট কারণ আসলে জানতে চাই। আপনি যদি পদত্যাগ পত্রটাও দেখেন, শুধু অসুস্থতার কারণে যিনি পদত্যাগ করতে চাচ্ছেন তার আসলে এতগুলো কথা বলার দরকার হয় না। তিনি কোন সময় কি করেছেন তিনি মনে করিয়ে দিতে চাচ্ছেন, এটা এক ধরনের কৈফিয়ত দেওয়ার মতন একটা আচরণ। তো এখানে আসলে স্বচ্ছতাটা দরকার ছিল এবং জাতির জানার আগ্রহ আছে, জাতির জানার অধিকার আছে যে এই যে দুটি সরকারের সময়, বিশেষ করে স্বৈরাচারের সময় অ্যাপয়েন্টেড যে রাষ্ট্রপতি, যিনি ইন্টারিমের সময় দায়িত্ব পালন করেছেন, তাকে আসলে কেন এতদিন রেখে দেওয়া হলো? যে সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলা হয়েছে, সেটা তাহলে এখন কি হচ্ছে? এটার ব্যাপারে জাতির সামনে কোনো সুস্পষ্ট বক্তব্য নাই সরকারের পক্ষ থেকে। সুতরাং এখানে তো আসলে দরজা খুলে যায়, যে যার মতন ব্যাখ্যা করতে শুরু করবে।
আপনার এক্ষেত্রে আপনার নিজের পর্যবেক্ষণ কি? আমার পর্যবেক্ষণ হচ্ছে এখানে তার কাছে তিনি যেই দুটি গুরুত্বপূর্ণ সময় আসলে দায়িত্ব পালন করেছেন, তাকে ইমপিচমেন্ট ছাড়া কেবলমাত্র পদত্যাগের সুযোগ দেওয়াটা এটা একটি ভুল হচ্ছে। এটা হয়তো আমাদেরকে সময়ের সাথে, সাথে আমরা আরো বুঝতে পারবো। কিন্তু এটা একটা সঠিক সিদ্ধান্ত নয় বলে আমি মনে করি। আরেকটি বিষয় আপনার সাথে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে Cliche. বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? এ ব্যাপারে আসলে জামাত তার সুস্পষ্ট প্রতিক্রিয়া এবং অবস্থান Hmm. জানিয়েছে। আমার মতামত ওইটুকুই। এটা জামাতের জন্য যেমন Very আনএক্সপেক্টেড, smart. সেরকম একটি নজিরবিহীন দৃষ্টান্ত জামাত দেখিয়েছে। সংসদীয় আসনের ব্যাপারেও তার কি হবে এটার ব্যাপারে ইসির কাছে চিঠি দেয়া হয়েছে। তো বরাবরের মতোই জামাত নৈতিকতার প্রশ্নে যে অনমনীয়, সেই জায়গাটাতেই আছে বলে আমার মনে হয়। এই জায়গাতে আসলে ২ টা প্রশ্ন। তার আগে আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে মানে এই যে ইসির কাছে পাঠানো বা মানে স্পিকারের কাছে পাঠানো তার সংসদ সদস্য পদ বাতিলের ব্যাপারে, এক্ষেত্রে তো আসলে একটা সহজ সমাধান হচ্ছে পদত্যাগ যদি তিনি করেন। তিনি যদি পদত্যাগ করতেন সেক্ষেত্রে আর মানে এই আসনও সেখান থেকে চলে যেত। কিন্তু জামায়াত ইসলামী দেখা যাচ্ছে যে তাকে পদত্যাগের আহ্বান বা তাকে পদত্যাগের অনুরোধ আসলে করেনি। এটার কারণ কি? Punishment. এইটা কি পাবলিকলি করার কথা? পদত্যাগের তিনি তো কারণ তো একজন তিনি তো বলতেই দলের পারে যে একজন দলের পক্ষ এমপি। থেকে যে হ্যাঁ। আপনি পদত্যাগ করেন, আপনি যেহেতু এই ধরনের একটা Exactly. ঘটনায় আপনার অভিযোগ রয়েছে আর কি। The request can be made in দলের private. পক্ষ থেকে যেটা কাজ সেটা হচ্ছে দলের যে অবস্থানটা ক্লিয়ার করা, তাকে বহিষ্কার করা হয়েছে। পদত্যাগটা তার ব্যক্তিগত বিষয়। তিনি এখন কি করবেন? এবং আমাদের সংবিধানেও এটার ব্যাপারে যে বিধান আছে যে সংসদ সদস্য পদ চলে যাওয়ার জন্য তাকে যেটা করতে হবে যে তিনি যদি দল থেকে পদত্যাগ করেন তাহলে অটোমেটিক্যালি সংসদ সদস্য পদ চলে যায়। এবং এই যে একটা সিচুয়েশন যে দল বহিষ্কার করেছে কিন্তু তিনি পদত্যাগ করেননি, এটার কোনো নজির নাই। সুতরাং এখানে হাইকোর্ট চাইলে পরামর্শ দিতে পারেন অথবা এখানে হয়তো সংসদ স্পিকার একটি সিদ্ধান্ত নিতে পারেন। আমরা সেটার জন্য অপেক্ষা করব। আমরা এখানে সাংবিধানিক সিদ্ধান্তের জন্যই অপেক্ষা করছি। কিন্তু এর নজির সম্মত আর আছে। দলের এর পক্ষ আগে থেকে অন্তত আরো যতটুকু দুটো ঘটনা এরকম আছে যে মানে দল থেকে মানে বহিষ্কার করা হয়েছে কিন্তু তিনি পদত্যাগ না করা পর্যন্ত আসলে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল। সর্বশেষ আওয়ামী লীগ সরকারের সময়ও একজন এমপির ক্ষেত্রে এরকম হয়েছিল, তিনি পরবর্তীতে পদত্যাগ করেছেন। জি, এটাই ব্যাপার যে ব্যক্তি কি করবেন এটা তার ব্যাপার। কিন্তু দলের পক্ষ থেকে যতটুকু করণীয় দল তো এর বাইরে করতে পারে না। দল তার অবস্থান ক্লিয়ার করেছে। জাতির কাছেও করেছে, ইসির কাছেও চিঠি পাঠিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা সেই স্টেপটার জন্য অপেক্ষা করব। দলের ক্ষেত্রে মানে আপনার দলের কারো বিরুদ্ধে যদি নৈতিক স্খলন বা কোট আনকোট পর্দা লঙ্ঘনের মতো অভিযোগ ওঠে, সেক্ষেত্রে আসলে জামায়াত ইসলামী উদ্যোগ গ্রহণের প্রক্রিয়াটা কি? মানে যার বিরুদ্ধে অভিযোগ তাকে কি আপনারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেন? Of course. তা তো অবশ্যই, তা তো অবশ্যই। গাজী নজরুল ইসলামও পেয়েছেন কারণ এই তার সুযোগ। কাছ থেকেই তো সো ফার আমার মনে হয় অবশ্যই পেয়েছেন। কারণ এর আগেও এটি কিন্তু একদম ১ম না। এর আগেও এরকম ২-১ টি ঘটনা ছিল। সেগুলোর ব্যাপারে ব্যক্তির সাথেই যোগাযোগ করা হয়েছে এবং তার ব্যাখ্যা যাচাই করা হয়েছে এবং এরপরে পদক্ষেপ নেওয়া হয়েছে। এই জায়গাটাতে আরেকটা বিষয় হচ্ছে যে যখন আমরা কোনো নারীকে দেখি, এরকম ঘটনা তো অতীতেও ঘটেছে যে দেখা যাচ্ছে রাজনীতিবিদদের সঙ্গে কোনো নারী ছিলেন এবং সেটা নিয়ে এরকম একটা ইস্যু তৈরি হয়েছে। কিন্তু প্রতিবারই দেখা যাচ্ছে যে নারীদের যে একটা মানে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার বিষয়, সেই বিষয়টা আসলে থাকছে না। একজন নারীকে এই রাজনীতিবিদের সঙ্গে তাকেও দেখানো হচ্ছে এবং তার যে একটা সামাজিক মানে অসম্মান এক্ষেত্রে হতে পারে বা তার যে একটা মানে পারিবারিকভাবে তিনি যে একটা চাপে পড়তে পারেন বা তার যে এই যে ব্যক্তিগত গোপনীয়তা, এটা ক্ষুণ্ণ হচ্ছে বারবার। তো এই জায়গাটাতে একজন নারী সংসদ সদস্য হিসেবে আপনার কি মনে হয় যে এই রাজনৈতিক এত ঘটনার মধ্যে নারীরা যে বারবার একই রকমভাবে আক্রান্ত হচ্ছেন, এটা কেমন? জি, এটার ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের দলের পক্ষ থেকে নির্বাচনের আগে থেকে আমরা সরব আছি। অনলাইনে, অফলাইনে যেকোনো জায়গায় নারীর মর্যাদাহানিকর হয় এমন কোনো ধরনের কার্যক্রমের জন্য সরাসরি আমাদের অফিসিয়াল পেজ থেকে এবং অফিসিয়ালি বিভিন্নভাবেই নিরুৎসাহিত করা হয়েছে। এটাকে শাস্তিযোগ্য অপরাধ বলা হয়েছে। এখন এই ঘটনাটার ক্ষেত্রে দেখেন এখানে অনেকগুলো ডাইমেনশন আছে। ১ম কথা হচ্ছে যে এটি একটি উদ্দেশ্যমূলকভাবেই তার পেছনে আ এমন কিছু মানুষ কাজ করেছেন এই ঘটনাটাকে ফাঁস করার জন্য এবং এখানে তারা একটা কথা মনে রাখতে ভুলে গেছেন যে এই নারীটি আসলে তার ভবিষ্যৎ খুব কম বয়স মেয়েটার, তাই না? মাত্র ১৭ বা ১৮। তো তার
পুরো জীবনটা সামনে পড়ে আছে। তার নিরাপত্তার কি হবে? তাকে যে মানুষ চিনে গেল, এরপর তার সামাজিক মান মর্যাদার কি হবে? এটা কিন্তু চিন্তা করার অবসর কারো নাই। সবাই ব্যস্ত হচ্ছে তাদের আ কাটতি বাড়ানোর জন্য, তাদের ভিউজ বাড়ানোর জন্য। তো এই বিষয়টা খুবই আনএক্সপেক্টেড। এখানে আমরা এটা নিয়ে এখন কথাও বলব। আমি ইনফ্যাক্ট আজকেও বলেছি। কিন্তু এখানে সত্যি কথাটা হচ্ছে যে ২ টা বিষয় আলাদা। আমি এই নারীর নিরাপত্তা চাচ্ছি। তার মানে এই না যে আমি চাচ্ছি এই অপরাধটার কোনো গুরুত্ব নাই অথবা অপরাধটা লুকিয়ে থাকুক। অপরাধটা বের হতে হবে। এটা যেভাবেই আসুক। কিন্তু একই সাথে যে মানুষগুলো তাদের ন্যূনতম সামাজিক আ দায়বদ্ধতা নাই, যারা এই নারীকে ডিসক্লোজ করে দিয়েছেন এইভাবে, তাদের কাজটাকে অবশ্যই আমাদেরকে নিন্দা জানাতে হবে। এক্ষেত্রে কি আইনি সহায়তা বা আইনি সুরক্ষা আরো মজবুত করার কোনো সুযোগ আছে আপনার কাছে মনে হয়? আমাদের দেশে এই বিষয়ক যে আইনগুলো আসলে আছে, সেগুলো কিন্তু কিছুটা আম আ এগুলো ডিরেকশনাল। যে আমি দেখেছি যে এইগুলোতে আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় মামলা করতে চেয়েছি বা কাজ করতে চেয়েছি। এগুলোতে আমরা মানে এই জায়গাগুলোতে আসলে কোনো সমাধানে আসা সম্ভব হয় না। বিশেষ করে আমরা দেখেছি যে পুলিশ এই ধরনের মামলাগুলোকে নিতে আ আগ্রহী হয় না। কারণ এগুলোতে আসলে ওই যে কে কোন আইডি থেকে এই কাজটা করেছে এটা ডিটেক্ট করার জন্য যে আম ইনফ্রাস্ট্রাকচার দরকার এগুলো সম্ভবত আমি আমি ঠিক সিউর না যে আমাদের পুলিশের কাছে আছে কিনা। এবং বিভিন্ন সময় আমরা দেখেছি যে এসব মামলা করেও লাভ হচ্ছে না। আমরা নির্বাচনকালীন সময়ে বেশ কটি মামলা হতে দেখেছি এগুলো নিয়ে। কিন্তু এগুলোর আসলে কোনো সমাধান হয় না। এমনকি প্রধানমন্ত্রীর পরিবারকে নিয়েও কিছুদিন আগে আমরা দেখেছি যে কুরুচিপূর্ণ ছবি প্রকাশ করা হয়েছে। সেখানেও কিন্তু আমরা শাস্তির কোনো নজির দেখিনি। তো এটা আসলে জাতি হিসেবে আমাদের সামনে হতাশাজনক এবং এই নজিরগুলো যখন আমাদের সামনে থাকে আমরা নিজের থেকেই হয়তো ভাবি যে, "না এগুলোর বিচার চেয়ে কি হবে? এটা হবে না।" এরকম একটা অবস্থার মধ্যে আছি আরকি আমরা। অন্য একটি প্রসঙ্গে এবার আসতে চাই আরকি জামায়াতে ইসলামী সম্পর্কিত, সেটা হচ্ছে নারী নেতৃত্ব। নারী নেতৃত্ব ইস্যুতে জামায়াতে ইসলামীর অবস্থান নিয়ে এক ধরনের মানে ধোঁয়াশা দেখা যায় আরকি, এবং নানা সময় নানা বিতর্ক, আলোচনা, সমালোচনা চলে। আপনিও মাঝে, মাঝে এটা নিয়ে মন্তব্য করেছেন। তো আমরা যেটা জানতে চাচ্ছি যে জামায়াতের আমির শফিকুর রহমান গত নির্বাচনে আগে বলেছিলেন যে আমির পদে নারী আসা সম্ভব নয়। তো নারী নেতৃত্ব ইস্যুতে জামাতের এই যে একটা কঠোর অবস্থান, এটার কারণ কি আসলে? এবং এটার কি কোনো পরিবর্তনের সম্ভাবনা আপনি দেখেন কিনা? জামাতে ইসলামীর কেন্দ্রীয় আমির অর্থাৎ কেন্দ্রীয় যিনি সভাপতি, যাকে আমরা আমিরে জামাত বলছি। এই একটিমাত্র পদের কথা তিনি বলেছেন। এখন পর্যন্ত এখানে কোনো নারী আসেন নাই এবং হয়তো সম্ভব না। হয়তো কেন বলছি? কারণ এটা একটা গণতান্ত্রিক সিদ্ধান্ত। যদি কখনো এরকম হয় যে কেউ মেজরিটি নিয়ে নির্বাচিত হয়েছেন, তখন এ ব্যাপারে কোনো বাধা থাকার কথা নয়। আপনি যদি আমাদের সংবিধানে দেখেন, এখানে এই পদটিকে নারী-পুরুষ কারোর জন্য এক্সক্লুসিভ করা হয়নি। এবং এখানে শুধুমাত্র মানে এই আপনি বলতে একটি চাচ্ছেন পদ যে জামায়াতে ছাড়া ইসলামীর যে মানে বাকি গঠনতন্ত্র বা সংবিধান, সেখানে নারী পুরুষ আলাদাভাবে করা হয়নি। মানে একজন নারী চাইলে ওটা হতে পারে। না, জি, চাইলে না। এটা হচ্ছে গণতান্ত্রিক উপায়ে আসে। যদি ভোট নির্বাচিত হয়। হয় আরকি। ভোটের মাধ্যমে জি, জি। তো আপনার কি কোনো এখন পরিকল্পনা আছে যে এখানে আপনি আরেকটা এই ব্যাপার এই হচ্ছে ভোটে অংশ নিবেন? বিষয়টা পরিকল্পনার না। এখানে যদি আপনি নির্বাচন ব্যবস্থাটা দেখেন, এখানে কোনো ক্যানভাসিং হয় না, কোনো প্রার্থী থাকেন না। প্রত্যক্ষ এবং গোপন ভোটে একজন আমির নির্বাচিত হন। তো এখানে ব্যাপারটা যতটুকু না ক্ষমতার তার চাইতে অনেক বেশি দায়িত্বের। সুতরাং এখানে যিনি নির্বাচিত হচ্ছেন তার আ আ তার কাছে অনেকগুলো বিষয়, তাই না? তাকে মানুষের কাছে আস্থাভাজন হতে হবে এবং তিনি ক্যানভাসিং করা মাত্র বা নিজের প্রার্থিতার আগ্রহ প্রকাশ করা মাত্র তিনি ডিসকোয়ালিফাইড হয়ে যাবেন। সুতরাং এখানে আগ্রহ প্রকাশ করার প্রশ্নটা আসলে আসে না। আচ্ছা। তো সেক্ষেত্রে আমি ইন্টারেস্টিং। আরেকটু পরিষ্কার হওয়ার জন্য, জামায়াতের আমির বলছেন যে জি, জি। একজন মানে নারী আমির হওয়া সম্ভব না। কিন্তু আপনি বলছেন যে এটা আসলে সম্ভব। সম্ভব বলিনি। আমি বলেছি সাংবিধানিক বাধা নাই। মানে তাহলে তার অর্থ কি দাঁড়ালো? মানে এটা তাহলে তো অসম্ভবও না। That's what politicians say. হ্যাঁ, অসম্ভব না। আচ্ছা। এরপরে যে প্রশ্নটা আমাদের ছিল সেটা হচ্ছে যে ইন্টারেস্টিং। আমরা ইউটিউবে একটি জরিপ করেছিলাম। সেখানে প্রশ্ন ছিল, প্রিয় দর্শক, জামায়াতে ইসলামীর কি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে নারী প্রার্থী মনোনয়ন দেওয়া উচিত? তো জরিপে যারা অংশ নিয়েছেন তাদের ৬৬% বলছেন যে হ্যাঁ, নারীদের মনোনয়ন দেওয়া উচিত। তো এই ধরনের একটা চিত্র বাংলাদেশের দেখতে আর কতদিন অপেক্ষা করতে হবে? জুলাই 20 সনদে years. যারা সিগনেচার করেছেন, তারা তো জেনে বুঝে সিগনেচার করেছেন। জুলাই সনদকে আমরা যখন আইনি মর্যাদা দিতে পারবো,
তখন থেকে তো আর পেছনে ফিরে তাকানোর সুযোগ নাই এবং এটা জেনে বুঝেই জামাত সেখানে সিগনেচার করেছে। এরপর থেকে আমরা এটা তো আসলে অপেক্ষার কিছু না। যদি এখনই আমরা জুলাই সনদকে আইনি মর্যাদায় দেখতে পাই, তাহলে ২০২১ এর নির্বাচনেই কেন আমরা দেখতে পাবো না? এখানে তো আর কিন্তু কোনো বাধা মানে নাই। নারী প্রার্থী দেওয়ার দলের জন্য পক্ষ তো থেকে জুলাই কোনো সনদ বাধা নাই। বাস্তবায়ন মানে হতে হবে এরকম তো কোনো বাধ্যতামূলক ব্যবস্থাও নাই। মানে এটা তো এখনো করা যায়। মানে সর্বশেষ নির্বাচনে কেন জামায়াত ইসলামী কোনো নারীকে প্রার্থী করেনি সেটা নিয়ে তো অনেক বিতর্ক হয়েছে আরকি। বিতর্ক সমালোচনা হয়েছে। তো এটার অনেক সাথে আপনার বিতর্ক হয়েছে এবং জুলাই আমি সনদকে কেন সম্পৃক্ত করতে জি, হবে আরকি? Because it will make it আচ্ছা a কেন করছি এটা একটু বলি। compulsory thing. আমরা ২৬ এর নির্বাচনে কেন কোনো নারী প্রার্থী দেখি নাই জামাতের পক্ষ থেকে। এটার ব্যাখ্যা আমি অনেক জায়গায় দিয়েছি যে আমরা যে আর্থসামাজিক অবস্থার মধ্যে ২০ বছর কাটিয়ে এসেছি সেখানে আসলে এটা সামর্থ্যের বিষয় ছিল। কিন্তু জোটের পক্ষ থেকে দেখেন, জোটের পক্ষ থেকে যে নারী প্রার্থীরা ছিলেন তাদেরকে সর্বতোভাবে সাহায্য করা হয়েছে, তাদের সাথে কাজ করা হয়েছে। সুতরাং দলীয়ভাবে এখানে দ্বিমতের কোনো সুযোগ নাই বা এখানে কোনো অনীহা নাই। আমি এটা বোঝাতেই জুলাই সনদের কথাটিও বলেছি যে এটার ব্যাপারে অনীহা নাই দেখেই আমরা নির্দ্বিধায় জুলাই সনদের ওই দাবিটাকে মেনে নিয়েছি যেখানে বলা হয়েছে ৫% 5%. অন্তত সরাসরি নির্বাচনে নারী প্রার্থী থাকবে। তো এখান থেকে তো আসলে বোঝা যাচ্ছে যে দলের এখানে ইনটেনশন এর কোনো কমতি নাই অথবা কোনো দ্বিধা এখানে নাই। কিন্তু আপনার যে ব্যাখ্যা আমি এটা দেখেছি, শুধু আপনি নন আরো মানে একাধিক জামায়াতের নেতা তারাও এই ব্যাখ্যাটা দেন যে গত ২০ বছর ধরে ওরকম পরিস্থিতি ছিল না বলে নারী প্রার্থী দেওয়া যায়নি। কিন্তু এটা আসলে মানে এই ব্যাখ্যাটাকে আপনার কাছে খুবই মজবুত মনে হয়, কারণ আপনি তো অন্য জায়গায় পুরুষ প্রার্থী তো দিতে পেরেছেন, আর মানে একজন দুজন নারীও আপনাদের এর মানে ছিল না যাকে আপনি প্রার্থী করতে পারেন শুধুমাত্র এই পরিস্থিতির কারণে। মানে এটা একটু আপনার কাছে মনে হয় না যে একটু দুর্বল ব্যাখ্যা আসলে? না, এখন আমি যখন ভেতর থেকে দেখি, এটাকে যখন আপনি হয়তো অনেক বাইরে থেকে দেখছেন, দূর থেকে দেখছেন। আমি যখন ভেতর থেকে দেখি, তখন আমার কাছে এটা মনে হয় না। আমাদের অসংখ্য পরিবার এমন ছিলেন, যারা দীর্ঘদিন হয়তো ২ মাস একটা বাসায় থাকতে পারেননি। সুতরাং ভোটের রাজনীতিতে যেখানে মানুষের কাছে যেতে হচ্ছে, যেখানে মানুষের মতামত নিয়ে এক জায়গায় যেতে হচ্ছে, সেই জায়গাটাতে যাওয়ার মতন একটা পরিস্থিতি হয়েছে কিনা সেটা একটা ইস্যু। দ্বিতীয়ত হচ্ছে আরেকটা ব্যাপার আপনি লক্ষ্য করে থাকবেন, এবারের নির্বাচনে আমাদের যারা এমনকি মাঠে কাজ করেছেন, সেই নারীদেরকেও ফিজিক্যালি হ্যারাস করা হয়েছে, অ্যাসল্ট করা হয়েছে। সবকিছু মিলে নিরাপত্তার একটা প্রশ্নও ছিল। তো এখানে এটা একটা কমপ্লেক্স ব্যাপার আরকি। আর সবচেয়ে বড় কথা যে এইটাকে ইস্যু করে জামাতের বিরুদ্ধে এই কথাটা বারবার বলে এত বেশি প্রশ্ন করা হবে জানলে হয়তো কিছু জায়গায় দেওয়াই হতো। আমার এটা ব্যক্তিগতভাবে মনে হয় আরকি। কিন্তু এটাকে আমরা মনে করেছি যে সবাই এই ব্যাপারটা বুঝবেন। কারণ আমরা যে রাস্তাটা দিয়ে হেঁটে এসেছি এবং যেখানে এসে উপনীত হয়েছি এটা সবার কাছে পরিষ্কার।